ছেচল্লিশতম বাজেট ঘোষণা আজ। গতবারের তুলনায় বাড়তে পারে আকার। চ্যালেঞ্জ হবে এর বাস্তবায়ন, বাড়াতে হবে রাজস্ব আদায়, বলছেন অর্থনীতিবিদরা। 18 বারের মতো বাজেট পেশ হচ্ছে আওয়ামী লীগ সরকারের। টানা অষ্টমবার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী মুহিত। বাজেট পেশের আগে স্থিতিশীল বেশিরভাগ পণ্যের দাম। ঘোষণার পরও যেন অযৌক্তিকভাবে না বাড়ে সেদিকে নজর রাখার তাগিদ বাজার বিশ্লেষকদের। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে বেগম জিয়ার হাজিরা। মামলার কার্যক্রম 23 জুন পর্যন্ত মুলতবি। এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলরেম সহ আরও দুটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করল ফিলিপিন্স সরকার। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। শুরুতেই বাজেট প্রসঙ্গ। আজ ঘোষণা হচ্ছে দশম জাতীয় সংসদের তৃতীয় বাজেট। বিকেল 3:30টায় জাতীয় সংসদে 2016-17 অর্থ বছরের জন্য এ বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থমন্ত্রী হিসেবে এটি তার দশম ও বাংলাদেশের 46তম বাজেট। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হলেও এবারের বাজেটে যোগাযোগ ও জ্বালানি খাতে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেয়া হবে বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাজেটের আকার হতে পারে 3,40,000 কোটি টাকা। বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 2,43,000 কোটি টাকা। এবারই প্রথমবারের মতো বাজেট ঘাটতি ছাড়িয়ে যেতে পারে প্রায় 1 লাখ কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হতে পারে 7.2%। ইতিহাস থেকে জানা যায় প্রতিবারই আগের অর্থ বছরের তুলনায় বেড়েছে বাজেটের আকার। দ্বিতীয় মেয়াদের মহাজোট সরকারের প্রথম বাজেট দেয়া হয় 2014 সালের 5 জুন, যার আকার ছিল 2,50,506 কোটি টাকা, যা 2015-তে দাঁড়ায় 2,95,100 কোটি টাকায়। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন বঙ্গবন্ধু সরকারের তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। 1972 সালের 30 জুন প্রথমবারের মতো 786 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন তিনি। প্রথমবারের মতো বাজেট 1000 কোটি টাকা ছাড়ায় 1974-এ, আর 1988 সালে বাজেটের আকার দাঁড়ায় 10,565 কোটি টাকায়। 2003 সালে ঘোষিত 31তম বাজেট প্রথমবারের মতো 50,000 কোটি টাকা ছাড়িয়ে যায়। অর্থমন্ত্রী সাইফুর রহমানের পেশ করা ওই বাজেট ছিল 51,980 কোটি টাকার। 5 বছর পর 2008-9 অর্থ বছরে যা 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম পেশ করেন এই বাজেট। বরাদ্দ প্রায় 40। 2011 সালের 9 জুন পেশ করা হয় 41তম বাজেট, যার আকার ছিল 1,63,000 কোটি টাকা, এবং 2012 সালের 7 জুন উপস্থাপিত হয় 42তম বাজেট। আজ তার প্রায় অর্ধেক। মহাজোট সরকারের গত মেয়াদে পঞ্চম ও শেষ বাজেট 2 লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। এর আকার ছিল 2,22,491 কোটি টাকা। 6% বৃত্তি থেকে ভেঙে উচ্চ প্রবৃদ্ধির। দ্বিতীয় মেয়াদে মহাজোট সরকারের প্রথম বাজেট দেয়া হয় 2014 সালের 5 জুন, যার আকার ছিল 2,50,506 কোটি টাকা, যা 2015-তে দাঁড়ায় 2,95,100 কোটি টাকায়। দ্বিতীয় মেয়াদে মহাজোট সরকারের তৃতীয় বাজেট পেশ হতে যাচ্ছে আজ। টানা অষ্টমবারের মতো অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ বাজেট পেশ করবেন সময়ের প্রয়োজনেই, যার আকার দাঁড়াতে পারে 3 লাখ কোটি টাকায়। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গতি রেখে বাড়ছে বাজেটের আকার। 2 অঙ্কের প্রবৃদ্ধি অর্জনে এই আকার বৃদ্ধি খুবই স্বাভাবিক বলে মত অর্থনীতিবিদদের। তাদের মতে অর্থের সংস্থান নয়, বরং প্রকল্প বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ। তাই বরাদ্দের আগে পরিকল্পনা ও বাস্তবায়নের সমন্বয় করার পরামর্শ তাদের। সেই সঙ্গে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অর্জন ও বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা সরকারের জন্য গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু।
উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি যখন একান্ত চাওয়া, তখন জাতীয় বাজেটের আকার বাড়বে, এটাই স্বাভাবিক। সেই লক্ষ্য ও ধারাবাহিকতায় এবারও বাড়ছে বাজেটের আকার। বিভিন্ন সূত্রের খবর, অর্থ মন্ত্রণালয় 2016-17 অর্থ বছরের বাজেট চূড়ান্ত করেছে 3,44,006 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে প্রায় 45,000 কোটি টাকা বেশি। ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অফ দি অর্থনীতিবিদরা বলছেন, বাজেটের আকার কতটা বড় বা ছোট তা গুরুত্বপূর্ণ নয়। সমস্যা নয় অর্থের জোগানো, তার চেয়েও গুরুত্বপূর্ণ বাস্তবায়ন। পরিসংখ্যান বলছে 2014 সালে নেয়া প্রকল্পগুলো সময় মতো শেষ হয়েছে মাত্র 14%। বাকি 86% প্রকল্পের কাজ সময় মতো যেমন শেষ হয়নি, তেমনি বরাদ্দকৃত অর্থ পরে বাড়াতে হয়েছে। এমনকি চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে বাস্তবায়ন হয়েছে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাত্র 41%। তাই তাদের মতে শুধু অর্থ বরাদ্দ বাড়ানো নয়, এবারের বাজেটের মূল চ্যালেঞ্জ অর্থ খরচের সক্ষমতা। একটু উচ্চাভিলাষী রাখতে কোনো সমস্যা নেই, কিন্তু ব্যয়ের কাঠামোটাও এমনভাবে সামঞ্জস্য করা যাতে আমার যে প্রশাসনিক সক্ষমতা আছে সেটা অনুযায়ী যেন আমি ব্যয় করতে পারি। যখন অর্থনীতির আকার বাড়তে থাকে তখন সঙ্গত কারণেই তো বাজেটের আকার বাড়বেই। যথাযথভাবে মান বজায় রেখে বাস্তবায়নের চ্যালেঞ্জ। এদিকে চলতি অর্থ বছরের রাজস্ব আদায় খুব সন্তোষজনক নয়। মোট লক্ষ্যমাত্রা 2,08,000 কোটি টাকার বিপরীতে অর্থ বছরের প্রথম 6 মাসে আদায় হয়েছে 37%। অথচ আসছে বাজেটে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হয়েছে 2,42,752 কোটি টাকা। তাই নজর দিতে হবে আয়ের দিকেও। আমাদের যদি ট্যাক্স জিডিপি রেশিওর কথা বলেন, সেইটা তুলনামূলকভাবে অনেক কম। কাজে সেই জায়গাটায় একটা বড় চ্যালেঞ্জ হবে যে কিভাবে এই ট্যাক্স নেট বাড়ানো যায়, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে আরো বেশি যুগোপযোগী করা যায়। কর কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা গেলে যে ধরনের উচ্চাভিলাষ নিয়ে আমরা টার্গেটগুলো করছি সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো না। সেই সঙ্গে অর্থ পাচার, দুর্নীতি ও রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ন্ত্রণে রেখে বিনিয়োগ পরিস্থিতির উন্নতিও চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। এবারের বাজেট হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের 18তম বাজেট। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের 14তম বাজেট এটি। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলার আকাশে আবারও ওঠে স্বাধীনতার সূর্য। আর স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ। আর এরই ধারাবাহিকতায় 1972-73 অর্থবছরে গণপরিষদে উপস্থাপন করা হয় বাংলাদেশের ইতিহাসের প্রথম বাজেট। 30 জুন 1972 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকারের 786 কোটি টাকার প্রথম বাজেট ঘোষণা করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। বঙ্গবন্ধু হত্যার 21 বছর পর 1996 সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দ্বিতীয় দফায় ক্ষমতায় আসে। পরে 1997 সালের 28 জুলাই তৎকালীন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ঘোষণা করেন শেখ হাসিনা সরকারের প্রথম বাজেট। 1996-97 অর্থ বছরের 24,603 কোটি টাকার সে বাজেট তৎকালীন সরকারের শেষ বছরে গিয়ে দাঁড়ায় 42,306 কোটি টাকায়। এরপর 2009 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় এলে প্রথমবারের মতো 1 লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, যা পরবর্তী কয়েক অর্থ বছরে বেশ বড় আকারেই বেড়েছে এবং নবম জাতীয় সংসদের শেষ বছরেই রেকর্ড 2,22,491 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন মুহিত। প্রত্যাশার চেয়ে অধিক ছিল। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে চলতি অর্থ বছরে 2,95,100 কোটি টাকার বাজেট দেয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। 2016-17 অর্থ বছরের বাজেট হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের 18তম বাজেট। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বাজেটের বিষয়ে আরো বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি স্টুডিও 2-তে। সেখানে আছেন আমাদের রিপোর্টার সানভীর রুপল। ধন্যবাদ স্বপ্না। বাজেট মানে হচ্ছে একটি দেশের 1 বছরের হিসেব নিকেশের দলিল এবং পরিবারের বাজেটের মতোই একজন জনগণের কিন্তু একজন জনসাধারণের কিন্তু তার জাতীয় বাজেটের দিকেও একটা প্রত্যাশা থাকে নাগরিক হিসেবে। সেই প্রত্যাশার প্রতিফলন হতে যাচ্ছে আজ বিকেলে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার মাধ্যমে। তো তার আগেই আমরা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। আগামী অর্থ বছরের জন্য কি কি তথ্য থাকতে পারে এবং কি কি বরাদ্দ থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাজেটের আকার ধরা হতে পারে 3,40,700 কোটি
টাকা এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 2,43,000 কোটি টাকা এবং এডিপি অর্থাৎ উন্নয়ন বাজেট ধরা হতে পারে 1,10,264 কোটি টাকা। আর এর বাজেটের যে লক্ষ্যমাত্রা রাজস্ব তারপরেও কিন্তু ঘাটতি থেকে যেতে পারে প্রায় 1 লাখ কোটি টাকা এবং ভর্তুকি এবং ঋণ বাবদও থাকতে পারে 25,000 কোটি টাকার মতো। এবার জানিয়ে দেব আগামী অর্থ বছরের জন্য কি কি ধরনের অগ্রাধিকার ভিত্তিক খাত থাকতে পারে এবং বড় প্রকল্পগুলোর জন্য কি বরাদ্দ থাকছে সেই বিষয়গুলো। অগ্রাধিকার ভিত্তিক খাতের মধ্যে মানব সম্পদ উন্নয়ন, বিদ্যুৎ জ্বালানি এবং অবকাঠামো এই তিনটি খাতকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। মানব সম্পদ উন্নয়নের মধ্যেও শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়তে পারে, এর মধ্যে অর্থমন্ত্রী সেই ইঙ্গিত কিন্তু দিয়েছেন। এবং বড় প্রকল্পগুলোর মধ্যে পদ্মা সেতু রেললাইন প্রকল্প, মেট্রো রেল প্রকল্প এবং মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের বরাদ্দের ক্ষেত্রে বড় প্রকল্পের মধ্যে আলাদাভাবে বরাদ্দ দেওয়া হতে পারে। এবং এই যে বরাদ্দ বড় প্রকল্পের মধ্যে হতে পারে তার মধ্যে আমরা যতটুকু তথ্য আমরা জানতে পেরেছি যে 18,000 কোটি টাকা আগামী অর্থ বছরের জন্য বরাদ্দ রাখা হতে পারে। তো এবার জানিয়ে দেব বাজেটের যে আকার শতাংশ বৃদ্ধির ক্ষেত্রে যে 18% দেখা যাচ্ছে যে প্রায় আগামী অর্থ বছরের জন্য বাজেট বরাদ্দ বৃদ্ধি হতে পারে এবং গত অর্থ বছরের যে প্রায় 3 লাখ কোটি টাকা এবং আগামী অর্থ বছরের জন্য 3,40,000 কোটি টাকা অর্থাৎ প্রায় 45,000 কোটি টাকার মতো কিন্তু বরাদ্দ বাড়তে পারে। এবং প্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে চলতি অর্থ বছরে 2015-16তে 7% প্রবৃদ্ধি থাকলেও আগামী অর্থ বছরের জন্য কিন্তু 7.2% প্রবৃদ্ধি ধরা হতে পারে। এরপরে জানিয়ে দেব যে মূল্যস্ফীতিতে দেখা যাচ্ছে যে 6% মূল্যস্ফীতি সম্ভাব্য লক্ষ্যমাত্রা ধরা হতে পারে এবং যেটি গত কয়েক বছরে দেখা যাচ্ছে যে 6-এর চেয়ে কিছুটা কমও ছিল। এবং এবার আমরা জানিয়ে দেব খাতভিত্তিক কয়েকটি খাতের খবর এবং আগামী অর্থ বছরের জন্য এবং গত অর্থ বছরের চিত্র যদি আমরা দেখতে পাই সেটি হচ্ছে তুলনামূলক বিবরণীতে 2013-14 অর্থ বছরের জন্য 12,075 কোটি টাকা বরাদ্দ ছিল, যা মোট বাজেটের 6.4%। এবং দেখা যাচ্ছে যে তারপরের অর্থ বছরে মোট বরাদ্দের ক্ষেত্রে শতাংশের দিক থেকে যেমন কমেছে এবং বরাদ্দের দিক থেকে যদিও টাকার অঙ্কে কিছুটা বেড়েছে। এবং এর পরের অর্থ বছরে দেখা যাচ্ছে যে 2015-16তে বরাদ্দর ক্ষেত্রে যেমন আগের চেয়ে কিছুটা বেড়েছে, তবে শতাংশের দিক থেকে মোট বাজেটের কিন্তু কিছুটা কমেছে। এবং জানেন যে জ্বালানি খাতের কিছুটা ভর্তুকি দিতে হয় এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির তেলের জন্য যে দাম কমেছে তার কিন্তু একটি প্রভাব দেখা যাচ্ছে যে বাজেট বরাদ্দের ক্ষেত্রেও কৃষিখাতে। তো স্বপ্না, এখন পর্যন্ত বাজেটের যে তথ্য সেই তথ্যগুলো ছিল এটুকুই এবং চলে যাচ্ছি মূল স্টুডিওতে স্বপ্নার কাছে। ধন্যবাদ রূপল। দর্শক, স্টুডিও 2 থেকে আমাদের সাথে বাজেটের বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী রূপল যোগ দিয়েছিলেন। সময় সংবাদে আরো থাকছে। নেতৃত্ব বদলায়, ভাগ্য ফেরে না নদী ভাঙন কবলিত উত্তরের জনপদ গাইবান্ধাবাসীর। সময় উপযোগী পদক্ষেপ নিতে পারা প্রার্থীকেই ইউপি নির্বাচনে বেছে নেওয়ার সিদ্ধান্ত ভোটারদের। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের চলতি মেয়াদের তৃতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। 2016-17 অর্থ বছরের বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে টানা অষ্টমবারের মতো বাংলাদেশ সরকারের বাজেট প্রণয়ন করবেন 82 বছর বয়সী প্রবীণ এই মন্ত্রী। আবুল মাল আব্দুল মুহিত 2009 সাল থেকে টানা 8 বছর ধরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এই রাজনীতিবিদ। তৎকালীন ভারতের শ্রীহট্ট, বর্তমানে সিলেট জেলায় 1934 সালে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর 1963 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ ডিগ্রি অর্জন করেন তিনি। বেশ দাপটের সাথে শুরু করেন কর্মজীবনও। 1960 থেকে 63 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তৎকালীন পাকিস্তান সিভিল সার্ভিস সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবে। 1969 সালে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে তৎকালীন পাকিস্তান দূতাবাসের অর্থনৈতিক পরামর্শক হিসেবে। পাকিস্তান কর্ম পরিকল্পনা কমিশনের প্রধান ও উপসচিব থাকা অবস্থায় তিনি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য প্রতিবেদন আকারে পাকিস্তান কংগ্রেসে পেশ করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে নিজের অবস্থান তুলে ধরে চাকরি থেকে অব্যাহতি নিয়ে অস্থায়ী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়াশিংটন দূতাবাসে ইকোনমিক কাউন্সিলরের দায়িত্ব পালন করেন। স্বাধীন বাংলাদেশে 1972 সালে পরিকল্পনা কমিশনের সচিব এবং 1977 সালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বহিঃসম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মুহিত। 1982 থেকে 83 সাল পর্যন্ত এরশাদ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন মুহিত। পরবর্তী সময়ে বিশ্বব্যাংক, জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। সিলেট 1 আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর 2009 সালের 6 জানুয়ারি বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এই রাজনীতিবিদ। 2015-16 অর্থ বছরের
বাজেট নবম জাতীয় সংসদের সব কয়টি বাজেটই প্রণয়ন করেন মুহিত। দশম জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এই নেতা। আজ আওয়ামী লীগ সরকারের চলতি মেয়াদের তৃতীয় বাজেট সংসদে পেশ করবেন প্রবীণ এই নেতা। মহান মুক্তিযুদ্ধ ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম 23 জুন পর্যন্ত মুলতবি করেছেন আদালত। আজ আত্মপক্ষ সমর্থন করে আদালতে বক্তব্য দেওয়ার কথা থাকলেও তা বাতিল চেয়ে আবেদন করেন বেগম জিয়ার আইনজীবী। এরই পরিপ্রেক্ষিতে ঢাকার 3 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এই সিদ্ধান্ত দেন। বেগম জিয়ার বিরুদ্ধে 2টি দুর্নীতি মামলা উচ্চ আদালতে বিচারাধীন থাকায় সময় আবেদন করা হয়। এর আগে সকাল 9:30টার দিকে আদালতের উদ্দেশ্যে গুলশানের তার বাসভবন থেকে রওনা দেন বেগম জিয়া। সকাল 11টার দিকে তিনি আদালতে উপস্থিত হলে শুনানি শুরু হয়। বেগম জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অনেক সীমাবদ্ধতার মধ্যেও মাদক নিয়ন্ত্রণ সহ রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। সকালে পিলখানায় সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় গত কয়েক মাসে বিভিন্ন ক্ষেত্রে বিজিবির সফলতা সহ নানা বিষয় তুলে ধরেন তিনি। মায়ানমারের যে বিষয়টা আছে সেটা হলো আমাদের শুধু যে ইয়াবা একটা কনসার্ন তাই না, সেখান থেকে কিন্তু প্রচুর রোহিঙ্গা আসে, আপনারা জানেন সেটা। প্রতিদিনই আমরা এই রোহিঙ্গাদেরকে বাধা দিচ্ছি। কোস্টগার্ড বলেন, নৌবাহিনী বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, আমাদের বিজিবির কথা বলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলেন, সবাই কিন্তু আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি। বৈধ ডকুমেন্ট ছাড়া ইনঅ্যাডভার্টেন্ট ক্রসার যারা আর কি, তারা অবৈধভাবে সীমান্ত ক্রস করে ওই পারে চলে যায়। আমরা যখনই খবর পাই বিএসএফ এর সাথে যোগাযোগ করি, ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে নিয়ে আসি। সময় সংবাদে আরো থাকছে। সিরিয়ার অবরুদ্ধ শহরগুলোয় বিমান থেকে জরুরি ত্রাণ ফেলতে জাতিসংঘের প্রতি আহ্বান ফ্রান্স ও যুক্তরাজ্যের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। আবারও বাজেট প্রসঙ্গ। প্রতি বছরই বাজেট ঘোষণার আগে বেড়ে যায় কিছু কিছু পণ্যের দাম। তবে এবার বাজেটকে কেন্দ্র করে পণ্যের দাম বাড়তি কিংবা কমতি নেই রাজধানীর বাজারে। এতে অনেকটাই স্বস্তির কথা জানালেন ভোক্তারা। তবে বাজেট পাশ হওয়ার আগেও যেন বাজার স্থিতিশীল থাকে সেদিকে নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। প্রতি বছরই বাজেটকে কেন্দ্র করে সাধারণ মানুষের আলোচনায় আসে বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ, বাড়ানো ও কমানোর বিষয়। এবারও তার ব্যতিক্রম নয়। তবে বাজারের প্রভাব তুলনামূলক কম, নেই বললেই চলে। আগের দামেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের পণ্য। বাজেট কেন্দ্রিক যে কথাবার্তা চৌদিকে চলছে যে দাম বাড়তে পারে কমতে পারে, এখন পর্যন্ত সেই প্রভাব আমি ব্যক্তিগতভাবে পাইনি। এটা আমার জন্য একটু খুব স্বস্তিকর বিষয়। এটা একটু বেশ ব্যতিক্রম মনে হচ্ছে। আর এটা তো ডিসক্লোজ হয় না যে আগে কোনটা ডিউটি বাড়বে কোনটা বাড়বে, যদি বাড়ায় দেয় তাহলে তো এটা খুবই খারাপ। কাস্টমার খুব একটা কনসাস না কিংবা ওরিডও না। বাজেটে বেশ কয়েকটি আনুষঙ্গিক আইটি পণ্যের উপর থেকে শুল্ক কমানোর সম্ভাবনা থাকলেও হঠাৎ করেই প্রযুক্তি পণ্যের দাম বাড়ার আশঙ্কা করছেন ক্রেতারা। ডিজিটাল বাংলাদেশ করার জন্য কম্পিউটার ইউজ প্রয়োজন। সেই ক্ষেত্রে আবার ভ্যাট যদি বসায়, যারা বায়ার আছে, বায়ার আসলে সবাই পারচেজ করতে পারবে না। নতুন কোনো প্রোডাক্টের প্রাইস এখনো ভ্যাটের কারণে বাড়েনি, কিন্তু আমরা জানি ভবিষ্যতে তা বাড়বে। কাস্টমারদের উপরে তারা ট্যাক্স দিনে দিনে বাড়ায়, শুধু বাড়াইতেই আছে, কিন্তু আমরা তো যাই না তারপরে ট্যাক্সটা দিতে পারি, সেই আশাটা আমরা করি। আর বাজেট ঘোষণার পর তা পাশ হওয়ার আগেই মূল্যবৃদ্ধির প্রস্তাবনায় থাকা পণ্যের দাম যেন বেড়ে না যায় সেদিকে নজর দেওয়া দরকার বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। বাজেটের ডিক্লারেশনের আগে বাড়ে নাই, কিন্তু যখন বাস্তবায়ন হবে তার আগে বাড়ার সম্ভাবনা কিন্তু চলে যায় নাই। ট্যারিফ কমিশন আছে এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে, তারা যদি মনিটরিং করে একটা তো চাপ রাখতেই পারে। কিন্তু যদি কোনো চাপ না থাকে তাহলে আমি জুলাই মাসে বেশি দাম পাবো মনে করলে জুন মাসে কম বিক্রি করবো, আর জুন মাসে যদি আমার মতো সবাই কম বিক্রি করে তাহলে দাম বেড়ে যায়। বাজার স্থিতিশীল রাখতে নিত্যপণ্যের আমদানিতে বাড়তি কোনো শুল্ক আরোপ না হওয়ার সম্ভাবনা রয়েছে এবারের বাজেটে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলেরেম সহ আরও 2টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে ফিলিপিন্স সরকার। ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংক বিএসপির মুদ্রানীতি বোর্ড থেকে ফিলরেম সার্ভিস কর্পোরেশন সহ ওয়েরকুইক ইঙ্ক এবং পেসো রেমিটেন্স এক্সপ্রেস ইঙ্কের লাইসেন্স বাতিল ঘোষণা করা হয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া $8.10 কোটি মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলরেমে পেসোতে রূপান্তর হয়ে ক্যাসিনোয় স্থানান্তরের প্রমাণ পায় ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল।
এর মধ্য দিয়ে ফিল্ডরেমের পাশাপাশি ওয়েরকুইক এবং পেসো রেমিটেন্স এখন থেকে আর বৈদেশিক মুদ্রা লেনদেনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। রিজার্ভ চুরির ঘটনা তদন্তে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল এবং ডিপার্টমেন্ট অব জাস্টিসের সাথে কাজ করছে বিএসপি। গতকাল স্বাস্থ্যমন্ত্রী ধানমন্ডির বাসার সামনে থেকে তুলে দেওয়ার পর সকাল থেকে ঢাকা মেডিকেলের ভেতরে নার্সিং কলেজের সামনে অবস্থান নিয়েছেন নার্সরা। সকাল 10:30টার দিকে অবস্থান নেন তারা। পিএসসির মাধ্যমে নিয়োগ বাতিল ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে ও প্রেস ক্লাবের সামনে অবস্থান সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন তারা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ঘোষিত গত 28 মার্চ লিখিত পরীক্ষার মাধ্যমে নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই আন্দোলনে নামেন বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি নামের দুইটি সংগঠন। নার্সরা অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করার পরও তাদের ওপর অন্যায়ভাবে হামলা চালানো হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিভিন্ন কর্মসূচি পালন করার ঘোষণা দেন। রাস্তার লাইট বন্ধ করে দিয়ে আমাদের উপর যে নির্যাতন চালানো হয়েছে, সেখানে আমাদের 4 জনকে আমরা এখনো খুঁজে পাচ্ছি না। যেভাবে আমরা অবস্থান করতেছি সেভাবে আমরা এখানে থাকবো যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া বেজভিত্তিক ভাবে না হয়। আমাদের তো সময় শেষ, আমরা যেটা চেয়ে আসছি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা এখন যাব কোথায়? যদি আমাদের দাবি যৌক্তিক না হতো তাহলে 1 তারিখে কেন উনি বাসায় ডেকে নিলেন? সরকার কোনো বিরূপ প্রতিক্রিয়ায় পড়ে বা কোনো হ্যামফাট হয় কোথাও কোনো রাস্তাঘাটে কোনো কিছু এমন কোনো কাজে আমরা যাইনি। তারপরে এই নির্বিচারে যে অত্যাচার চালিয়েছে, আমরা এই সমস্ত লোকদের বিচার চাই। ভোট আসে ভোট যায়, নেতৃত্বের পালা বদল হলেও ভাগ্য বদলায় না নদী ভাঙন কবলিত উত্তরের অভাবী জনপদ গাইবান্ধার শাখাটা ও ফুলছড়ি উপজেলাবাসীর। ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর ভোটারদের খবর রাখেন না কেউই। তাই 6ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিশ্রুতি নয়, যোগ্যতার ভিত্তিতেই জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান সেখানকার ভোটাররা। বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটারদের দ্বারস্থ হয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা, দিচ্ছেন এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে দফায় দফায় নদী ভাঙন আর বন্যার সাথে লড়াই করে বেঁচে থাকা এই মানুষগুলো আর আশ্বাসের বাণী শুনতে রাজি নন। তারা বলছেন, সমস্যা সমাধানে যিনি কার্যকর পদক্ষেপ নেবেন তাকেই নির্বাচিত করবেন তারা। যে নির্বাচিত হবে সেজন্য আমাদের প্রধান কারণটা হলো আমাদের নদী ভাঙন থেকে আমাদেরকে রক্ষা করে। গরিব মানুষের যে অন্যান্য যেগুলো কাজকর্ম আছে ইউনিয়ন পরিষদের, এই সমস্ত কাজকর্মে যারা টাকা নিবে না আমরা তাদেরকে ভোট দেব। নারী নির্যাতন, বাল্য বিবাহ, এটার উপর যে প্রাধান্য দেবে এবং বন্ধ করবে, আমরা এই ধরনের প্রার্থীকে ভোট দেব। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ কেউ একে অপরের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন। আমাদের লোকজনকে খালি হুমকি দিচ্ছে, বাড়িঘর ভেঙে দিবে, কেউ মারতে চাচ্ছে, কাটতে চাচ্ছে, আর টাকার অসংখ্য টাকার কালো টাকার একটা পাহাড় দেখাচ্ছে। এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমার বরঞ্চ জাতীয় পার্টির সমর্থক এবং কর্মীরাই আমাদের কর্মীর উপরে বিভিন্ন ধরনের উচ্চবাচ্য বাক্য বলে। সরকার দলীয় প্রার্থীরা যারা নৌকা মার্কা নিয়ে ভোট করছেন, তারা অনেকেই নানাভাবে নানা রকম প্রচারণা চালাচ্ছে, তারা পেশি শক্তির প্রভাব খাটানোর চেষ্টা করছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের আশ্বাস দিয়ে সরকারি এই কর্মকর্তা জানালেন, আচরণবিধি ভঙ্গ করলে কাউকে ছাড় দেয়া হবে না। সাগাটা উপজেলায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন আমরা অনুষ্ঠিত করতে পারবো। এজন্য আমাদের যে সমস্ত প্রস্তুতি থাকা দরকার, আমাদের প্রস্তুতি মোটামুটি আমরা সম্পন্ন করেছি। 4 জুন 6ষ্ঠ দফায় গাইবান্ধার সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার 23টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নির্বাচনী প্রচারণার সময় সাভারে বিএনপি চেয়ারম্যান পদপ্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় 12 জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে। স্থানীয়রা জানান, গতরাতে শ্যামপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন বিরুলিয়া ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান আলাল। এ সময় প্রতিপক্ষের লোকজন তার গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এক পর্যায়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধির ব্যক্তিগত প্রাইভেট কারেও ভাঙচুর করে তারা। এ সময় মারধর করে তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর।
সিরিয়ার অবরুদ্ধ শহরগুলোতে বিমান থেকে জরুরি ত্রাণ ফেলতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য। দামেস্কের উপকণ্ঠে বিদ্রোহীদের অবরুদ্ধ শহর দারায়ায় রেডক্রসের ত্রাণবাহী গাড়িবহর পৌঁছালেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য বলে জানিয়েছে সাহায্য সংস্থাগুলো। 2012 সাল থেকে অবরুদ্ধ এ শহরটিতে বিদ্রোহী ও সরকারি বাহিনী ঐক্যমত্যের পরই রেডক্রসের গাড়িবহর ত্রাণ নিয়ে পৌঁছায়। রেডক্রসের কর্মীরা দারায়ায় বাসিন্দাদের কাছে এরই মধ্যে জরুরি সাহায্য পৌঁছে দিতে শুরু করেছেন। বিবিসি জানায়, সিরিয়ার জরুরি ত্রাণের বিষয়ে শুক্রবার বৈঠকে বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বুধবার সাংবাদিকদের বলেন, সিরীয় সরকার আন্তর্জাতিক আহ্বানে সাড়া দিয়ে অবরুদ্ধ শহরগুলোতে জরুরি সহায়তা দিতে ব্যর্থ হয়েছে। তবে বুধবার সাহায্য পৌঁছায় একে ইতিবাচক পদক্ষেপ বলে মন্তব্য করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন অন্তত 2 জন। লস এঞ্জেলস পুলিশের বরাত দিয়ে সিএনএন জানায়, স্থানীয় ইউনিভার্সিটি অফ লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে এই গোলাগুলির ঘটনা ঘটে। এর মধ্যে যুক্তরাষ্ট্র পুলিশের বিশেষ সংস্থা সোয়াত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান শুরু করেছে। এক বন্দুকধারী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ভবনের অবস্থান করছে বলে নিশ্চিত করেছে সোয়াত। কি কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে তা নিশ্চিত করা যায়নি। এদিকে গোলাগুলির ঘটনার পর পুরো বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার পাশাপাশি লস এঞ্জেলস শহরে যুদ্ধকালীন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। Whether or not that's the case, but then following up on that, how will they know if there were others involved? এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 46তম বাজেট ঘোষণা আজ। গতবারের তুলনায় বাড়তে পারে আকার। চ্যালেঞ্জ হবে এর বাস্তবায়ন, বাড়াতে হবে রাজস্ব আদায়, বলছেন অর্থনীতিবিদরা। 18 বারের মতো বাজেট পেশ হচ্ছে আওয়ামী লীগ সরকারের। টানা 8ম বারের বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী মুহিত। বাজেট পেশের আগে স্থিতিশীল বেশিরভাগ পণ্যের দাম ঘোষণার পরও যেন অযৌক্তিকভাবে না বাড়ে সেদিকে নজর রাখার তাগিদ বাজার বিশ্লেষকদের। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে বেগম জিয়ার হাজিরা। মামলার কার্যক্রম 23 জুন পর্যন্ত মুলতবি। এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলরেম সহ আরও 2টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করল ফিলিপিন্স সরকার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।